শার্লক হোমসের সৃষ্টিকর্তা আর্থার কোনান ডয়েলের জন্ম 22 মে 1859 স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাতে ও মৃত্যু 7 জুলাই 1930-এ। 1887 সালে টাঙ্গল স্কিন উপন্যাসের মাধ্যমে আর্থার কোনান ডয়েল সৃষ্টি করেন এই বিশ্ববরেণ্য গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের। এরপর 1891 সালে ইংল্যান্ডের দ্য স্ট্যান্ড ম্যাগাজিনে সর্বপ্রথম ধারাবাহিকভাবে আত্মপ্রকাশ করে হোমস ওয়াটসন জুটির কীর্তিকলাপ। হোমস ও ওয়াটসনকে নিয়ে তিনি মোট 4টি উপন্যাস ও 56টি ছোট গল্প রচনা করেন। আজ বাঙালির গল্পের ঠেকের বিশেষ নিবেদন আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস অ্যাডভেঞ্চার, দি অ্যাডভেঞ্চার অফ দ্য ক্রিপিং ম্যান। 20 বছর আগে প্রফেসর প্রেসবুরিকে ঘিরে অনেক কুৎসিত গুজব দানা বেঁধে উঠেছিল ইউনিভার্সিটিতে। শিউরে উঠেছিল লন্ডনের বিদগ্ধ মহল। শার্লক হোমস বরাবর বলেছি, জঘন্য এই গুজবের অবসান ঘটানোর জন্যেই বিচিত্র সেই কাহিনী জনসমক্ষে হাজির করা দরকার। কিন্তু কিছু অন্তরায়ের জন্যে তা পারিনি। টিনের বাক্সে শার্লক হোমসের অনেক আশ্চর্য অ্যাডভেঞ্চারের সঙ্গে এই কাহিনীও বন্দী হয়ে পড়েছিল এতদিন। সম্প্রতি অনুমতি মিলেছে ব্যাপারটা সবাইকে জানানো। প্র্যাকটিস থেকে রিটায়ার করার আগে হোমস যে কটা কেস তদন্ত করে গিয়েছিল, এটি সেই সবের মধ্যে অন্যতম। 20 বছর পরেও কিন্তু সব কথা খোলাখুলিভাবে বলা যাচ্ছে না। সঙ্গত কারণেই একটু রেখে ঢেকে বলতে হচ্ছে। 1903 সালের সেপ্টেম্বরের গোড়ায় এক রোববার সন্ধ্যায় একটা চিরকুট পেলাম হোমসের কাছ থেকে। এক্ষুনি এসো, যদি সুবিধে হয় এবং সুবিধা করে নেওয়া যদি সম্ভব হয়। ইতি শার্লক হোমস। হোমসের সঙ্গে সে সময় আমার সম্পর্কটা বড় বিচিত্র রূপ নিয়েছিল। হোমস বরাবরই অভ্যেসের দাস, আমিও পড়ে গিয়েছিলাম তারই মধ্যে। তামাক, কালো পাইপ, বেহালা, ইন্ডেক্স বুক এবং অন্যান্য হাবিজাবি বস্তু থেকে একটু পৃথক ছিল আমার সত্তা। দৌড়ঝাঁপের কেসে বিশ্বাসী সঙ্গীর দরকার পড়লেই আমি ছাড়া তার চলত না। এছাড়াও আমাকে দিয়ে ওর অনেক কাজ হতো। আমি ছিলাম যাকে বলে ওর মনের শান পাথর, উদ্দীপ্ত করে ছাড়তাম ওকে। আমি সামনে থাকলে ও মনের চিন্তা প্রকাশ করত মুখ দিয়ে। আমি শুনতাম এবং ভাগড়া দিতাম। আমার শ্লথ গতি, চিন্তাশক্তি ওকে খেপিয়ে তুলত। ফলে অগ্নিশিখার মতো সহজাত অনুভূতি আরো লকলকিয়ে উঠে ভেতর থেকে দ্রুত টেনে আনত এ স্পষ্টতর মানস ছবিকে। সুতরাং মিলেমিশে তদন্তে নামলে এভাবেই আমি আমার দাবিহীন ভূমিকা পালন করে যেতাম। যাই হোক, বেকার স্ট্রিটে পৌঁছে দেখলাম আর্মচেয়ারে পা গুটিয়ে গুটিসুটি মেরে বসে পাইপ কামড়ে কপাল কুঁচকে কি যেন চিন্তা করছে হোমস। নিশ্চয়ই বিরক্তিকর কোনো সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। হাত নেড়ে আমাকে আমার প্রিয় চেয়ারে বসতে ইঙ্গিত করলো বটে, কিন্তু তারপর ঝাড়া আধ ঘন্টা আমার দিকে ফিরেও তাকালো না সে। যেন আমার অস্তিত্বই ভুলে গেছে মনে হলো। তারপরেই অবশ্য ঝাঁকি দিয়ে ভঙ্গ করলো তন্দ্রাচ্ছন্ন অবস্থা এবং অভ্যেস মতো খেয়ালি হাসি হেসে সাদর সম্বর্ধনা জানালো আমাকে আমারই একদা আস্তানায়। বলল, ভাই ওয়াটসন, কিছু মনে করো না, একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আসলে গত 24 ঘন্টায় বেশ কয়েকটা অদ্ভুত ঘটনা হাজির করা হয়েছে আমার সামনে। ভাবছি গোয়েন্দাগিরিতে কুকুরের ভূমিকা সম্পর্কে একটা প্রবন্ধ লিখব। আমি বললাম, মানে ব্লাড হাউন্ড বা স্রুথ হাউন্ড কি? কিন্তু হোমস, এ নিয়ে তো আগেও অনেক লেখা হয়ে গেছে। না না, সে ব্যাপারের কথা একদমই বলছি না ওয়াটসন, ও তো আছেই। আমি আসলে যা বলছি তা আরো সূক্ষ্ম।
মনে পড়ে একটা কেসে আত্মতুষ্ট পরম সম্মানীয় এক ভদ্রলোকের অপরাধী স্বভাব চরিত্রের কথা বলে দিয়েছিলাম। তারই ছেলের মন পর্যবেক্ষণ করে। মনে আছে। আসলে কুকুরদের নিয়েও ঠিক একই লাইনে ভাবছি। ফ্যামিলি লাইফের প্রতিফলন ঘটে কুকুরের স্বভাব চরিত্রে। কুমড়া ফ্যামিলিতে আমোদে কুকুর কি দেখা যায়? বা সুখী পরিবারের বিষণ্ণ কুকুর কখনো দেখেছ কি? আসলে যাদের স্বভাব দাঁত খিচিয়ে তেড়ে আসা, তাদের কুকুরেরাও দাঁত খিচিয়েই তেড়ে আসতে শেখে। বিপজ্জনক ফ্যামিলির কুকুরেরাও বিপজ্জনক হয়। কুকুরদের মেজাজে আসলে তাদেরই মেজাজের প্রতিফলন ঘটে। মাথা নেড়ে বললাম, কিন্তু একটু দূর কল্পনা হয়ে যাচ্ছে না? টিপ্পনি কানে তুলল না হোমস। পাইপে তামাক ভরে ফের গুটিসুটি মেরে বসলো চেয়ারে। যা বললাম তা খেটে যায় হাতের এই কেসে। সমস্যাটা খুব জট পাকানো। একটা প্রশ্নের মধ্যে হয়তো একদিনের খেই পাওয়া যেতে পারে, কিন্তু প্রশ্নটা হলো এই যে প্রফেসর প্রেসবুরির একান্ত অনুগত উলফাউন্ড তাকেই কেন কামড়াতে গেল? তুচ্ছ এই প্রশ্নটা জিজ্ঞাসা করার জন্যে হোমস চিঠি পাঠিয়ে আমাকে ডেকে এনেছে বুঝে মেজাজ খিচড়ে গেল। বিলক্ষণ নিরাশ হলাম। অপাঙ্গে আমার নৈরাশ্য নিরীক্ষণ করে হোমস বলল, কিছুই পাল্টাওনি দেখছি ওয়াটসন। আগেও যা ওয়াটসন, এখনো তাই। ছোটখাটো ব্যাপারের মধ্যে যে গুরুতর সমস্যা লুকোনো থাকে, এই সোজা তত্ত্বটাও এতদিনে শিখলে না। প্রেসবুরির নাম নিশ্চয়ই শুনেছ। ক্যামফোর্ডে ফিজিওলজিস্ট। ভদ্রলোকের বয়স হয়েছে। ধীর স্থির গম্ভীর প্রকৃতির মানুষটার প্রাণের বন্ধু বলতে ওই একটি উলফহাউন্ড। মণিমন্ত তার প্রাণ। হঠাৎ এই কুকুর যদি দুবার তেড়ে যায় তার মনিবকে কামড়ানোর জন্যে, জিনিসটা কি অদ্ভুত বলে মনে হয় না? তোমার কি মনে হয়? হয়তো শরীর খারাপ হয়েছে কুকুরের। খুব সঙ্গত সম্ভাবনা, পরে ভেবে দেখা যাবে খন। কিন্তু আপাতত বলো, আর কাউকে সে তেড়ে যায় না কেন? অথবা সবসময় মনিবকেই ঘ্যাক করে কামড়াতে যায় না কেন? যায় শুধু বিশেষ উপলক্ষে। অদ্ভুত ভায়া ওয়াটসন, খুবই অদ্ভুত ব্যাপার। মিস্টার বেনেট ছোকরা দেখছি একটু আগে ভাগেই এসে গেলেন। ঘন্টাটা নিশ্চয়ই উনিই বাজাচ্ছেন। ভেবেছিলাম তার আসার আগেই তোমার সঙ্গে একটু কথা বলে নেব। বলতে বলতেই সিঁড়িতে দ্রুত পদশব্দ এবং পরক্ষণেই আঙ্গুলের গাঁট ঠোকার জোরালো শব্দ শোনা গেল দরজায়। এবং ঘরে আবির্ভূত হলেন নতুন মক্কেল। বয়স আন্দাজ 30। দীর্ঘ সুশ্রী যুবক, জমকালো পরিপাটি বেশ, কিন্তু হাবভাবে ছাত্রসুলভ কুণ্ঠা আর জড়তা। সংসারের সংগ্রাম ঠেলে এগিয়ে জানেওয়ালা দূতে পুরুষ যেন তিনি নন। হোমসের সঙ্গে করমর্দন করে সবিস্ময়ে তাকালেন আমার দিকে। বললেন, ব্যাপারটা কিন্তু তৃতীয় ব্যক্তির সামনে বলতে একটু সংকোচ বোধ করছি মিস্টার হোমস। খুবই প্রাইভেট, বোঝেনি তো। হ্যাঁ, নির্ভয়ে থাকুন মশাই। ডক্টর ওয়াটসন খুব বিবেচক পুরুষ। তাছাড়া এ কেসে তার মতো সহযোগী আমার দরকার। আচ্ছা 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 আচ্ছা, বেশ 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 বেশ, তাহলে আর আপত্তি কিসের? আমার দিক থেকে বলা উচিত বলে বললাম। ওয়াটসন, ইনি বিখ্যাত বৈজ্ঞানিক প্রফেসর প্রেসবুরির একমাত্র সহযোগী মিস্টার ট্রেভর বেনেট। একই বাড়িতে থাকেন। প্রফেসরের মেয়ের সঙ্গে বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছে, তাই তো? সেই জন্যেই আর কি এত সতর্ক এই ঘরোয়া ব্যাপারে। যাক, এখন অদ্ভুত রহস্যের সমাধান করা যায় কিভাবে সেটা নিয়ে ভাবা যাক। ডক্টর ওয়াটসন সব জানেন তো?
বলার আর সময় পেলাম কোথায় মিস্টার বেনেট, তার মধ্যেই তো আপনি চলে এলেন। তাহলে আমি বলছি, সম্প্রতি আরও কিছু ঘটনা ঘটেছে। হ্যাঁ, তার আগে অবশ্য আগের ঘটনাগুলো আমাকে একটু ঝালিয়ে নিতে দিন। ওয়াটসন, প্রফেসরের খ্যাতি সারা ইউরোপে। পড়াশুনো নিয়েই আছেন, আজ পর্যন্ত কোনো কেলেঙ্কারি তার নামে শোনা যায়নি। বিপত্নিক ভদ্রলোক, একমাত্র মেয়ে, নাম এডিথ। অত্যন্ত কর্মঠ বীর্যবান পুরুষ, যা করার সোজাসুজি করেন। সোজা কথায় ঘুরিয়ে নাক দেখানোর মানুষ তিনি নন। যুদ্ধপ্রিয় পুরুষ বলতে যা বোঝায় তিনি আর কি তাই। মাস কয়েক আগেও অন্তত তাই ছিলেন। তারপরেই ঘটল অঘটন। 61 বছর বয়সে বিয়ে করবেন বলে ঠিক করলেন প্রফেসর। তারই সহযোগী প্রফেসর মরফির মেয়েকে। বিয়ের কথাও পাকা হয়ে গেছে। প্রফেসর মরফি কিন্তু কম্পারেটিভ অ্যাটোনমিক চেয়ারে আছেন, অর্থাৎ প্রফেসর প্রেসবুরির সতীর্থ। বুড়ো বয়সে ভালো লাগার চাইতেও এ যেন এক কাটি বেশি। যৌবনোচিত আবেগ উন্মাদনায় যেন ফুটন্ত ভালোবাসা। প্রেমে বুঁদ হয়ে গিয়েছেন প্রফেসর। মেয়েটির নাম আইলিস মরফি। দেহ মনে সুঠাম নিটল মহিলা, পুরুষচিত্তে বিপুল আলোড়ন সৃষ্টি করতে সক্ষম। সঙ্গত কারণেই প্রফেসরের মোহিত হওয়াটা আশ্চর্যের নয়, কিন্তু ফ্যামিলির কেউ এ বিয়েতে সায় দিতে পারছে না। হ্যাঁ, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বললেন মক্কেল ভদ্রলোক। ঠিকই বলেছেন, অস্বাভাবিক, অতিরিক্ত এবং একটু উদ্দাম ভালোবাসাই বলতে পারেন। পাত্রের বাবার অবশ্য আপত্তি নেই, পাত্রের নিজের তো আপত্তি নেই। যদিও তাকে বিয়ে করার জন্য উপযুক্ত বয়সের অনেকেই এগিয়ে এসেছে, কিন্তু অন্যান্য দিক দিয়ে প্রফেসর প্রেসবুরির সঙ্গে তাদের তুলনা হয়ই না। প্রফেসর প্রেসবুরির কেবল বয়সটাই বেশি, কিন্তু বোঝই তো, টাকা আছে তার কারি কারি। এই সময় ঘটল প্রথম রহস্যটা, যা কখনো তিনি করেন না। প্রফেসর তাই করে বসলেন। কাউকে না জানিয়ে হঠাৎ উধাও হয়ে গেলেন। ফিরলেন 15 দিন পর। কাউকে বললেন না কোথায় গিয়েছিলেন। ভাগ্যক্রমে মিস্টার বেনেটের এক বন্ধু প্রাগ থেকে চিঠি লিখে জানালেন যে প্রফেসর প্রেসবুরিকে তিনি সেখানে দেখেছেন, কিন্তু কথা বলার সুযোগ যদিও হয়নি। এইভাবেই তৃতীয় মুখে জানা গেল যে প্রফেসর প্রেসবুরি কোথায় গিয়েছিলেন। এরপর থেকেই প্রফেসর যেন আর আগের প্রফেসর রইলেন না। অদ্ভুত একটা পরিবর্তন দেখা গেল তার মধ্যে। বেশ শঠ, ধূর্ত, গোপন ও গুপ্ত হয়ে গেলেন। সবকিছুই যেন লুকিয়ে চুরিয়ে করতে পারলেই বাঁচেন। যা তার স্বভাবের একেবারে উল্টো, কিন্তু ধী শক্তি রইল আগের মতোই প্রখর এবং ধারালো। কলেজের বক্তৃতার ধারও কমল না। তা সত্ত্বেও বেশ বোঝা গেল এ যেন আর এক প্রফেসর, একটা কুটিল বদ সত্তা যেন তাকে আশ্রয় করেছে। এ মুখোশ ছিঁড়ে ফেলতে চেয়েছে নিজের মেয়ে এডিথ। বারবার চেষ্টা করেছে বাবার সঙ্গে আগের অবস্থা ফিরিয়ে আনতে, কিন্তু পারেনি। মিস্টার বেনেট নিজেও চেষ্টা করেছেন। এবার আপনি বলুন চিঠিপত্রের ব্যাপারটা। আচ্ছা 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 আচ্ছা, ডক্টর ওয়াটসন, প্রফেসর প্রেসবুরি আমাকে বিশ্বাস করতেন পুরোপুরি। সেক্রেটারি হিসাবে আমার যে অধিকার ছিল, ওর ভাই বা ছেলে হলেও এত অধিকার পেতাম কিনা সন্দেহ। ওর সমস্ত চিঠিপত্র আমিই দেখতাম, কিন্তু প্রাগ থেকে ফেরার পর এ ব্যবস্থা পাল্টে গেল। উনি আমাকে ডেকে বলে দিলেন লন্ডন থেকে স্ট্যাম্পের নিচে ক্রস চিহ্ন আঁকা কতগুলো চিঠি আসবে। আমি যেন তা না করি। এরকম অনেক চিঠি আমার হাত দিয়ে ওর কাছে পৌঁছেছে। অশিক্ষিত হাতে লেখা ঠিকানা, আর লেখা ইসি। জবাব যদিও বা দিয়ে থাকেন প্রফেসর, সে খাম আমার হাত দিয়ে যায়নি, বা সব চিঠি যেখানে জমা পড়ে সেই বাস্কেটেও রাখেননি। এবার বলুন বাক্সের ব্যাপারটা, বলল হোমস। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রফেসর প্রাগ থেকে একটা কাঠের বাক্স এনেছিলেন। জার্মানিতে যে ধরনের কাঠের কাজ চালু আছে
এ বাক্সেও সেই কাজই দেখা যায়। যন্ত্রপাতি যেখানে থাকে বাক্সটা রেখেছিলেন সেখানে। একদিন একটা যন্ত্র খুঁজতে গিয়ে বাক্সটা যেই তুলেছি অমনি তেড়ে এলেন প্রফেসর। হাত থেকে ছিনিয়ে নিলেন বাক্সটা এবং কড়া গলায় ধমকে উঠে বললেন, আর কখনো যেন ও বাক্সে আমি হাত না দিই। আমি তো অবাক, মনে খুব লাগলো। এভাবে উনি কখনো কথা বলেননি আমার সঙ্গে। যদিও বললাম হঠাৎ হাত লেগে গেছে, কিন্তু উনি ঠিক বিশ্বাস করলেন না আমার কথাটা। সারাক্ষণ আর চোখে নজর রাখলেন আবার সেই বাক্সে হাত দিই কিনা দেখবার জন্য। পকেট থেকে ডায়েরি বার করলেন মিস্টার বেনেট। সেদিন ছিল 2রা জুলাই। চমৎকার, আপনার লেখা তারিখগুলো দেখছি কাজে আসবে, বলল হোমস। আসলে গুরুর কাছেই গুছিয়ে কাজ করতে শিখেছি অন্যান্য অনেক বিদ্যের সঙ্গে। যেদিন থেকে ওর মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলাম সেই দিন থেকেই ওর সব কিছু নজরে রাখবো বলেই তারিখগুলো পরপর লিখে রেখেছি। যেমন ধরুন ওই 2রা জুলাই তারিখেই স্টাডি রুম থেকে হল ঘরে এলেন প্রফেসর। ওলফাউন্ড রয় তেড়ে গেল তাকে কামড়ানোর জন্য, সেই প্রথম। দ্বিতীয়বার কামড়াতে গেল 11ই জুলাই, তারপর 20শে জুলাই। শেষকালে আস্থা বলে চালান করতে হলো রয়কে। এত ভালো কুকুরটার এখনো অবস্থা ভাবা যায় না। আমি কি বিরক্ত করছি আপনাকে মিস্টার হোমস? মৃদু ভৎসনা মিশিয়ে শেষ কথাটা বললেন মিস্টার বেনেট। হোমস অন্যমনস্ক হয়ে কড়িকাঠ দেখছে। শেষ কথাটা শুনেই সম্বিত ফিরে এলো তার। আশ্চর্য, অসাধারণ মিস্টার বেনেট, আপনার খুঁটিনাটি বর্ণনায় অশেষ উপকার হলো আমার। অনেক নতুন ব্যাপার জানতে পারলাম। এছাড়াও নতুন কি ঘটেছে বলছিলেন যেন? মুখটা কালো হয়ে গেল মিস্টার বেনেটের। পরশু রাতের ঘটনা। রাত 2টোয় জেগে শুয়েছিলাম। এমন সময় প্যাসেজে চাপা আওয়াজ শুনলাম। দরজা খুলে উঁকি মারলাম। প্যাসেজের শেষ প্রান্তে প্রফেসরের শোবার ঘর। তারিখটা? হোমসের প্রশ্ন। স্পষ্টত বিরক্ত হলেন মক্কেল ভদ্রলোক। কথার মাঝে তুচ্ছ তারিখ জানার কোনো মানে হয় না ভেবে বললেন, বললাম তো পরশু রাতের ঘটনা, 4ঠা সেপ্টেম্বর। বেশ বেশ বেশ, বলে যান। প্যাসেজের এক প্রান্তে ওর শোবার ঘর, আর এক প্রান্তে সিঁড়ি। সিঁড়িতে যেতে হলে আমার ঘরের সামনে দিয়েই যেতে হয়। মিস্টার হোমস, লোম খাড়া হয়ে গেল এই প্যাসেজের দিকে তাকিয়ে। একটি মাত্র জানলা দিয়ে আলো এসে পড়েছিল প্যাসেজে, বাদ বাকি অন্ধকার। আমি দেখলাম হামাগুড়ি দিয়ে কে যেন এগিয়ে আসছে অন্ধকার প্যাসেজ বেয়ে আমার ঘরের দিকে। অন্ধকারের মধ্যে অন্ধকারে গড়া যেন একটা প্রেত মূর্তি। আচমকা আলোর মধ্যে এসে পড়তেই দেখলাম সে কে। প্রফেসর প্রেসবুরি হামাগুড়ি দিচ্ছে। মিস্টার হোমস, প্রফেসর প্রেসবুরি হামাগুড়ি দিচ্ছে, ভেবে দেখুন। ঠিক হামাগুড়ি দেওয়াও তাকে বলে না। হাঁটু টেনে টেনে আসছেন না, হাঁটছেন হাত আর পায়ের ওপর ভর দিয়ে। মুন্ডুটা ঝুলছে 2 হাতের মধ্যে। সর্বাঙ্গ অবশ হয়ে গেল ভয়াবহ এই দৃশ্য দেখে। স্থানুর মতো দাঁড়িয়ে রইলামই। উনি ওইভাবে 4 হাত পায়ে হেঁটে আমার দরজা পেরিয়ে যেতেই সম্বিত ফিরল আমার। পেছনে গিয়ে বললাম সাহায্য করতে পারি কিনা। জবাবটা হলো অসাধারণ রকমের। ছিলে ছেঁড়া ধনুকের মতো ছিটকে দাঁড়িয়ে উঠলেন প্রফেসর। তীক্ষ্ণ কর্কশ গলায় অত্যন্ত যাচ্ছাতাই ভাষায় যা মুখে এলো তাই বলে গেলেন এবং ঝড়ের মতো দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে গেলেন। দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ তার ফেরার পথ চেয়ে। ফিরলেন না দেখে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। মনে হয় ভোরের দিকে ফিরেছিলেন। ওয়াটসন, তোমার কি মনে হয়? যেন একটা দুষ্প্রাপ্য নমুনা এগিয়ে দিচ্ছেন প্যাথোলজিস্ট এমন ভঙ্গিমায় বলল হোমস। বললাম, কোমরে হয়তো বাত হয়েছে। ব্যথা বাড়লে এমনিভাবে লোকে হাঁটে, মেজাজও তিরিক্ষি হয়ে যায়। চমৎকার,
কল্পনার ফানুষে চেপে জমিন ছেড়ে শূন্যে ভাসবার পাত্র তুমি নও। কিন্তু ভায়া, কোটিবাতের থিওরি এখানে অচল, কেননা পরের মুহূর্তেই উনি শটান সিধে দাঁড়িয়েছেন। মিস্টার বেনেট বললেন, ওর শরীরও ইদানিং খুব ভালো যাচ্ছে, অত্যন্ত সুস্থ সবল জোয়ানের মতো স্বাস্থ্য হয়েছে। এডিথ আর আমিও দিশেহারা হয়ে পড়েছি। বেশ বুঝছি একটা সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছি। ওয়াটসন, তোমার কি মত? ডাক্তারে যা বলে আমিও তাই বলবো। ভালোবাসায় মস্তিষ্ক আচ্ছন্ন হয়েছিল বলে প্রফেসর দেশ ভ্রমণে বেরিয়েছিলেন। মাথা ঠান্ডা করার জন্যই। বাক্স আর গোপন চিঠির সঙ্গে টাকা পয়সার সম্পর্ক আছে। হয়তো ধার নিয়েছিলেন, নয়তো শেয়ার সার্টিফিকেট বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। টাকা পয়সা নিয়ে এই লুকোচুরিও নিশ্চয়ই বরদাস্ত করতে পারেনি উলফাউন্ড, তাই ঘ্যাক করে কামড়াতে গিয়েছিল মনিবকে। না হে না, এর মধ্যে অন্য ব্যাপার আছে। আমি বলবো, যা বলতে যাচ্ছিল হোমস তার বলা হলো না। ঘরের মধ্যে ঝড়ের মতো এক তরুণী ঢুকে পড়ল এবং তাকে দেখেই তিরিং করে লাফিয়ে দুহাত সামনে বাড়িয়ে ধেয়ে গেলেন মিস্টার বেনেট। তরুণীও এই একই পোজে এগিয়ে এলো মিস্টার বেনেটের দিকে। কি ব্যাপার? ওই বাড়িতে থাকতে আমার খুব ভয় হচ্ছে জ্যাক। তুমি বেরোতেই তোমার পিছু পিছু আমিও বেরিয়ে পড়েছি, তাই অনুমতি না নিয়েই এখানে এসে পড়েছি। মিস্টার হোমস, ইনি আমার ভাবি বউ, মিস এডিথ প্রেসবুরি। সেই রকমই আজ করেছিলাম আমি আর ওয়াটসন। মিস প্রেসবুরি, নতুন কিছু ঘটলো নাকি? আপনি ঠিকই আজ করেছেন মিস্টার হোমস। ঘটনা একটা ঘটেছে ঠিকই কাল রাতে। কি হয়েছে যদি একটু স্পষ্ট করে বলেন মিস প্রেসবুরি? কেস এখনো অস্পষ্ট মিস প্রেসবুরি, নতুন কিছু ঘটে থাকলে বলুন। আমি খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমাদের কুকুরের প্রচণ্ড চিৎকারে ঘুম গেল ভেঙে। তখন গভীর রাত। আমার শোয়ার ঘরে জানালার আটা সার্সির পাল্লার অল্প ফাঁক দিয়ে বাইরের ঘন অন্ধকারের বুকের জ্যোৎস্না স্পষ্ট চোখে পড়ছিল। কুকুরটা বাঁধা অবস্থায় খুব চেঁচাচ্ছিল। সেই চিৎকার শুনতে শুনতে বাইরের জ্যোৎস্না দেখছি, এমন সময় জানালার ফাঁকটুকু ঢাকা পড়ে গেল। ভালো করে তাকিয়ে দেখি ওপাশে দাঁড়িয়ে আমার বাবা ডক্টর প্রেসবুরি। জানালার কাছে মুখ চেপে বাবা এক দৃষ্টে তাকিয়ে দেখছেন আমায়, আর অন্য হাতে জানালার কাঁচ ঠেলে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন। এক দৃষ্টে অনেকক্ষণ তাকিয়ে রইলেন বাবা আমার দিকে, তারপর আচমকাই তার মুখখানা সরে গেল। ভয়ে বাকি রাতটুকু দু চোখের পাতা এক করতে পারলাম না। সকালে ব্রেকফাস্ট খাওয়ার সময় বাবার সাথে দেখা হলো। মেজাজটা অন্য দিনের তুলনায় খুব চড়া চোখে পড়ল। রাতে যা ঘটেছিল তা নিয়ে একটা কথাও তুললেন না। আমিও যেচে কোনো কথা বললাম না। কাজের অজুহাতে জ্যাকের কাছে চলে এলাম। শার্লক হোমস হা হয়ে গেল অদ্ভুত এই কাহিনী শুনে। বলল, স্ট্রেঞ্জ, 3 তলায় আপনার শোবার ঘর? বাগানে লম্বা মই নেই তো? না মিস্টার হোমস, এটাই আশ্চর্যের বিষয়। জানালায় পৌঁছানোর কোনো সম্ভাব্য পথ নেই। তা সত্ত্বেও গত রাতে যা দেখেছি তা পুরোটাই সত্যি। তারিখটা দেখছি 5ই সেপ্টেম্বর, ফলে আরো জট পাকিয়ে গেল ব্যাপারটা। এবার হা হওয়ার পালা মিস প্রেসবুরি। মিস্টার বেনেট বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নিয়ে 2-3 বার হলো তারিখ নিয়ে কথা বললেন মিস্টার হোমস। আপনি কি তাহলে চন্দ্রকলার সঙ্গে উন্মত্ততার সম্পর্ক ভাবছেন? না 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 না, একেবারেই আলাদা লাইনে ভাবছি। আপনি বরং আপনার ডায়েরিটা রেখে যাবেন, তারিখগুলো ভালো করে দেখতে হবে। ওয়াটসন, শুনলে তো বিশেষ বিশেষ তারিখেই প্রফেসর প্রেসবুরি কি করেন পরে আর মনে করতে পারেন না। এই বিস্মৃতির সুযোগ নিয়ে আমরা তাকে গিয়ে বলবো অমুক তারিখে তিনি আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন, তাই এসেছি। সেই তারিখের কোনো কথাই মনে করতে পারবেন না, বিশ্বাসও করবেন। সেই ফাঁকে তাকে কাছ থেকে স্টাডি করা যাবে। মিস্টার বেনেট বললেন, আচ্ছা 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 আচ্ছা,
উত্তম প্রস্তাব, কিন্তু একটা ব্যাপারে হুঁশিয়ার করে দিই মিস্টার হোমস, প্রফেসর প্রেসবুরি অত্যন্ত কোপন স্বভাবের মানুষ, মাঝে মাঝে মারদাঙ্গাও করেন। মৃদু হাসলো হোমস। কিন্তু দেখা আমাকে করতেই হবে, আর বেশি দেরি না করি। তার অবশ্য কারণ আছে। আস্থানা ছেড়ে হোমসের পক্ষে বেরোনো সহজ, কারণ তার কোনো বন্ধন নেই, কিন্তু আমার পক্ষে বেরোনো কঠিন, অত পসার ফেলে। যাই হোক, সোমবার সকালে ট্রেনে চেপে ক্যাম্পফোর্ডে পৌঁছে সেখানকার সরাইখানা চেকার্সে আমাদের সুটকেস জমা রাখলাম। পকেট থেকে মিস্টার বেনেটের ডায়েরি বার করে দেখে নিয়ে হোমস বলল, 26শে আগস্ট অদ্ভুত ঘোরে ভুগেছেন। তার মানে ওই তারিখের কিছুই মনে নেই? আমরা গিয়ে বলবো অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন 26 তারিখে। তিনি ইউনিভার্সিটিতে লেকচার দেন 11টায়, সুতরাং লাঞ্চের সময় বাড়িতেই পাবো। এখন চলো। ভাড়াটে ঘোড়ার গাড়ি চেপে পৌঁছে গেলাম প্রাচীন কলেজের সারি পেরিয়ে ভারী সুন্দর একটা বাড়ির সামনে। প্রফেসর শুধু যে আরামেই থাকেন তা নয়, একটু বিলাসের মধ্যেই থাকেন। বাড়ির চেহারা দেখলে অন্তত তা বোঝা যায়। দরজা থেকেই দেখলাম জানলা দিয়ে ঝাঁকড়া চুল এক বুড়ো কটমট করে দেখছেন আমাদের। অচিরেই হাজির হলাম তার সামনে। চশমা ঢাকা চোখের মধ্যে পাগলামির ছায়াটুকুও দেখলাম না। বিরাট চেহারা, লম্বা, গম্ভীর প্রকৃতির কলেজের প্রফেসরের মূর্তি যেন মনে হয়। দুই চোখ কিন্তু আশ্চর্য রকমের তীক্ষ্ণ আর ধূর্ত। চশমা ফুঁড়ে যেন ভেতর পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন। আমাদের কার্ড দেখলেন, বসতে বললেন, জিজ্ঞাসা করলেন আসা হয়েছে কেন। হোমস হাসি মুখে বলল, সেটা তো আপনি বলবেন। আমি বলবো? হ্যাঁ, আপনি তো আমাদের ডেকে পাঠিয়েছেন, সঙ্গত কারণে এই খবর পেয়ে দৌড়ে এসেছি। তাই নাকি? ধূসর চোখে ক্রূর নষ্টামির নাচ দেখলাম। তাই নাকি? আমি ডেকে পাঠিয়েছি? কে খবর দিল বলুন তো? সেটা বলতে পারবো না, কথা দিয়েছি। তবে যদি আপনাদের দরকার আছে বলে মনে না করেন তাহলে আসতে পারি। যাবেন কি? ব্যাপারটা তলিয়ে দেখি আগে। চিঠিপত্র কিছু আছে? টেলিগ্রাম বা ওই জাতীয় কিছু? আমি যে ডেকে পাঠিয়েছি তার প্রমাণ দিন। কিছু নেই। তার মানে আমি যে ডেকে পাঠিয়েছি সেটা প্রমাণ করতে চান না? এই ধরনের কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নই আমরা প্রফেসর। বটে বটে, এই প্রশ্নের জবাবটা এক্ষুনি বের করা যাবে। বলেই ঘন্টা বাজালেন প্রফেসর। ঘরে ঢুকলেন মিস্টার বেনেট। বেনেট, হোমস নামে কোনো লোককে ডেকে পাঠিয়েছিলে চিঠি লিখে? এই দুই ভদ্রলোকের ধারণা আমি নাকি লন্ডন থেকে এদের ডেকে এনেছি। আগে না, রক্তিম মুখে বললেন মিস্টার বেনেট। ব্যাস, তাহলে আর কথা নয়। জ্বলন্ত ক্রুদ্ধ চোখে আমাদের দিকে তাকিয়ে টেবিলের উপর দুহাতে ভর দিয়ে ঝুঁকে পড়ে প্রফেসর বললেন, মশাই, এবার তো বেকায়দায় পড়লেন। কাঁধ ঝাঁকিয়ে হোমস বলল, অকারণে ঢুকে পড়ার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কি আর করতে পারি বলুন। আচমকা চিলের মতো চেঁচিয়ে উঠে চোখে মুখে উৎকট বিদ্বেষ ছড়িয়ে আমাদের পথ রুখে দাঁড়ালেন প্রফেসর। যাবেন কোথায়? জবাবদিহি না করে বেরোতে পারবেন ভেবেছেন? অর্থহীন ক্রোধের নিদারুণ অভিব্যক্তি আর বিকট মুখভঙ্গিমা দেখে বেশ বুঝলাম গায়ের জোরে বেরোতে হবে বাড়ি থেকে। মিস্টার বেনেট মাঝে এসে না দাঁড়ালে শেষকালে তাই করতে হতো।
গলা ফাটিয়ে বললেন, কি করছেন? মান সম্মান জলাঞ্জলি দিতে বসেছেন দেখছি। ঢিঢি পড়ে যাবে ইউনিভার্সিটিতে। মিস্টার হোমস বিখ্যাত মানুষ, দেশসিদ্ধ লোক তাকে চেনে। এ কি অসভ্যতা করছেন আপনি? অপ্রসন্ন মুখে পথ ছেড়ে সরে দাঁড়ালেন প্রফেসর। রাস্তায় বেরিয়ে এলাম দুই বন্ধু। হোমস দেখলাম বেশ মজাই পেয়েছে এই ঘটনায়। বলল, ভদ্রলোকের নার্ভের অবস্থা শোচনীয়, কিন্তু যা জানার জানা হয়ে গেছে। এ কি ওয়াটসন, লোকটা আবার পেছনেও ধাওয়া করলো নাকি? খরমর খরমর আওয়াজ শুনে পেছনে ঘুরে দেখি প্রফেসর নন, মিস্টার বেনেট দৌড়ে আসছেন। হাঁপাতে হাঁপাতে পাশে দাঁড়িয়ে বললেন, দুঃখিত মিস্টার হোমস, সত্যিই দুঃখিত, ক্ষমা চাইছি। মাই ডিয়ার স্যার, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। এইসব পেশাদারি অভিজ্ঞতার মধ্যেই পড়ে। এরকম বিপজ্জনক মেজাজে ওকে কখনো দেখিনি। দিন দিন যেন মেজাজ সপ্তমে উঠছে। এখন বুঝলেন তো কেন ওর মেয়ে আর আমি দুজনেই ভয় পেয়েছি। অথচ মন দেখুন প্রফেসরের দিব্যি পরিষ্কার। একেবারেই হিসেবের ভুল করে ফেলেছিলেন এখানেই, কিছুই ভোলেননি, সব মনে রাখেন। ও ভালো কথা, মিস প্রেসবুরির ঘরটা একবার দেখতে পারি? ওই তো বাঁ দিকের থেকে দ্বিতীয়। সর্বনাশ, ওখানে ওঠা তো সহজ কথা নয়। অবশ্য জানলার নিচে একটা লতা আর ওপরে একটা পাইপ আছে দেখছি। থাকলেও ওই বেয়ে ওঠা আমার পক্ষে সম্ভব নয় মিস্টার হোমস। ঠিক কথা, স্বাভাবিক মানুষের পক্ষে কাজটা বিপজ্জনক। প্রফেসর লন্ডনে যাকে চিঠি লেখেন তার ঠিকানাটা পেয়ে গেছি। আজই লিখেছেন তিনি। ব্লটিং পেপারে ঠিকানাটা উঠে গেছে, আমি টুকে রেখেছি, এই দেখুন। হোমস কাগজটা দেখে পকেটে রেখে বললে, ডেরাক নামটা কিন্তু অদ্ভুত, স্লাভানিক মনে হচ্ছে। মিস্টার বেনেট, আর কিছু করার দরকার নেই, অপেক্ষা করা ছাড়া। প্রফেসরের অন্যায় করেননি যে গ্রেফতার করব, পাগল নন যে ঘরবন্দি করব। এই অবস্থায় কোনো ব্যবস্থাই নেওয়া যাবে না। তাহলে এখন কি করব মিস্টার হোমস? ধৈর্য ধরুন, মঙ্গলবার একটা চূড়ান্ত সংকট দেখা যাবে আশা করছি। সেই দিন ফের আসবো ক্যাম্পফোর্ডে। ততদিন এই অবস্থা থেকে যদি দূরে সরে থাকতে চান মিস প্রেসবুরি, তো থাকতে পারেন, সেই ব্যবস্থা করা যাবে। তাহলে তাই করুন, প্রফেসরকে এখন ঘাঁটতে যাবেন না। ওই যে বেরিয়ে এসেছেন দেখছি। চাপা গলায় বললেন মিস্টার বেনেট। ঝোপের ফাঁক দিয়ে দেখলাম সদর দরজার বাইরে এসে ইতিউতি তাকাচ্ছেন প্রফেসর। দু হাত সামনে ঝুলছে। সাত করে সরে পড়লেন মিস্টার বেনেট। দূর থেকে দেখলাম যেন রুখে উঠলেন প্রফেসর। উত্তেজিতভাবে কথা বলতে বলতে দুজনেই ঢুকে পড়লেন বাড়ির মধ্যে। হোমস পা বাড়িয়ে বললে, প্রফেসরের ব্রেন অত্যন্ত পরিষ্কার। বাড়ি বয়ে গোয়েন্দা এসেছে দেখে সন্দেহ করেছেন সেক্রেটারিকে। মিস্টার বেনেটের এখন সময় খুবই খারাপ। ফেরার পথে পোস্ট অফিস থেকে একটা টেলিগ্রাম পাঠালো হোমস। জবাব এলো সন্ধে নাগাদ। আমিও পড়লাম। কমার্শিয়াল রোডে ডেরাকের সঙ্গে দেখা করলাম। খুব শেয়ানা লোক, বোহেমিয়ায় মানুষ, বয়স্ক ব্যক্তি, মণিহারি দোকান আছে, মার্শাল। হোমস বলল, তুমি আমাকে ছেড়ে ডাক্তারি আরম্ভ করার পর থেকেই এই মার্সারকে দিয়ে আমি অনেক খবর জোগাড় করি। প্রফেসর কাকে চিঠি লেখেন জানা দরকার ছিল। লোকটা বোহেমিয়ার লোক, আর প্রফেসরও প্রাগে গিয়েছিলেন। কিন্তু আমি তো কোনোটার সঙ্গে কোনোটার সম্পর্ক খুঁজে পাচ্ছি না হোমস। তিরিক্ষি মেজাজের ওর ফাউন্ডের সঙ্গে বোহেমিয়ায় যাওয়ার কি সম্পর্ক আছে সেটা মাথায় আসছে না। অথবা
এই দুইয়ের সঙ্গে সুস্থ সবল এক বৃদ্ধ ভদ্রলোকের নিশুতি রাতে প্যাসেজে 4 পায়ে হাঁটার কি যোগসূত্র আছে? আমার ঘিলুতে কিছু প্রবেশ করছে না হোমস। সবচাইতে জটিল রহস্য হলো তারিখ নিয়ে তোমার কচলাকুচলি। কথা হচ্ছিল সরাইখানায় বসে। এ শহরের বিখ্যাত সুরার বোতল সামনে নিয়ে হোমস দুহাতের আঙ্গুল একত্র করে ক্লাসরুমে বক্তৃতা দেওয়ার ঢঙে বলল, শোনো তবে, মিস্টার বেনেটের ডায়েরি থেকে দেখা যাচ্ছে যে প্রফেসরের বিচিত্র উন্মত্ততার প্রথম ঝোঁক এসেছিল 2রা জুলাই। তারপর থেকেই এই প্রকোপ দেখা যাচ্ছে 9 দিন অন্তর। ব্যতিক্রম দেখা গেছে শুধু একবারই। শেষ আক্রমণটা ঘটেছে শুক্রবার 3রা সেপ্টেম্বর। 26শে আগস্ট এই পর্যায়ের মধ্যেই বেশ খাপ খেয়ে যাচ্ছে। একে কাকতালীয় বলা যায় না, স্বীকার করতে আমিও বাধ্য হলাম। হোমস বলল, তাহলে ধরে নেওয়া যেতে পারে 9 দিন অন্তর প্রফেসরের এমন একটা কড়া ওষুধ শরীরে প্রবেশ করান যার প্রভাব ক্ষণস্থায়ী, কিন্তু সেটি বিষাক্ত। তার উগ্র স্বভাবের ইন্ধন যোগায় এই দ্রব্যটি। প্রাগে থাকার সময় অভ্যেসটা রপ্ত করেছিলেন। লন্ডন থেকে এখন দ্রব্যটি যোগান দেয় একজন বোহেমিয়া দালাল। সব মিলে যাচ্ছে তো, তাই না? কিন্তু কুকুর, তারপর জানলায় মুখ, প্যাসেজে 4 পায়ে হাঁটা, এইসব। আরে ভায়া, সবে তো শুরু করলাম। মঙ্গলবারে বোঝা যাবে কতদূর এগোলাম। আপাতত বেনেট ছোকরা কি খবর দিতে পারে দেখা যাক, আর এই চমৎকার টাউনটার হাওয়া টাওয়া খাওয়া যাক। খবর যত সময় নিয়ে এলেন মিস্টার বেনেট। প্রফেসর সত্যিই খেপে গিয়েছিলেন বাড়ির মধ্যে গোয়েন্দা হানা দেওয়ায়। সরাসরি বেনেটকে দোষারোপ করেননি যদিও, কিন্তু বিধিয়ে কথা বলেছেন অনেক। পরের দিন সকালে আবার অন্য মানুষ হয়ে গিয়েছেন। ক্লাসেও তোফা লেকচার দিয়ে এসেছেন। ব্রেন বেশ ঝরঝরে, কিন্তু মানুষটা পাল্টে গিয়েছে। মিস্টার বেনেটও বললেন, এ প্রফেসর সেই প্রফেসর নন। হোমস বলল, যাই ঘটুক না কেন, দিন সাথে কিছু করা যাবে না। আমাদের কাজ আছে লন্ডনে। রুগী ফেলে এসেছেন ডাক্তার ওয়াটসন, তাই এখন ফিরে যাচ্ছি। সামনের সোমবার এই সময়ে এই সরাইখানায় ফের দেখা হবে। এর মধ্যে চিঠি লিখে ওয়াকিবহাল রাখবেন আমাদের, কেমন? পরের কটা দিন হোমসের টিকি দেখা গেল না। সোমবার একটা চিরকুট পেলাম, পরের দিন যেন ট্রেনে দেখা করি। ট্রেনে বসেও ও বলল, বেনেট জানিয়েছে এ কদিন খুব খোশ মেজাজে আছেন প্রফেসর। নতুন কিছু ঘটেনি। চেকার সরাইখানায় পৌঁছানোর পর সন্ধে নাগাদ মিস্টার বেনেট এসে বললেন, আজ লন্ডন থেকে একটা চিঠি আর একটা ছোট প্যাকেট এসেছে প্রফেসরের নামে। দুটোরই ডাক টিকিটের তলায় ক্রস চিহ্ন দেওয়া, কাজেই আমি খুলিনি। গম্ভীর হয়ে গিয়ে হোমস বলল, মিস্টার বেনেট যা বললেন তার মধ্যেই অনেক প্রমাণ পেলাম আমার সিদ্ধান্তের। উপসংহার টানবো আজ রাতে। প্রফেসরকে চোখে চোখে রাখবেন আপনি, রাত্রে ঘুমাবেন না। দরজার সামনে দিয়ে গেলেও পথ আটকাবেন না। ধারে কাছেই থাকবো আমি আর ডক্টর ওয়াটসন। সেই বাক্সটার চাবি কার কাছে থাকে? প্রফেসরের ঘড়ির চেনে। বাক্স নিয়েও গবেষণার প্রয়োজন হবে অবশ্যই। বাড়িতে শক্ত সমর্থ আর কেউ আছে? আছে কোচওয়ান ম্যাকফেড। ঘুমোয় কোথায়? ওই আস্তাবলের ওদিকে। ওকে দরকার হতে পারে। আগে নিজেরা দেখি, তারপর। গুড বাই, কাল ভোরের আগেই ফের দেখা হবে। মাঝরাতে গিয়ে দুই বন্ধু ঘাপটি মেরে বসলাম হল ঘরের দরজার উল্টো দিকের ঝোপের মধ্যে। বেশ কনকনে ঠান্ডা, তার ওপর হাওয়া দিচ্ছে। মাথার ওপর দিয়ে ছুটে যাচ্ছে মেঘের দল। ভাগ্যিস গায়ে ওভারকোট ছিল, তাই রক্ষে। ভাঙা চাঁদ মাঝে মাঝে উকি দিচ্ছে ছুটন্ত মেঘের আড়াল থেকে।
হোমসের বিশ্বাস অভিযানের শেষ পর্ব হয়তো এটাই। ক্লাইম্যাক্সের আর বেশি দেরি নেই। সেই আশাতেই উদ্গ্রীব হয়ে বসে থাকতে পারলাম, নইলে বড়ই একঘেয়ে লাগতো। হোমস বলল, ওয়াটসন ঠিক 9 দিন অন্তর প্রফেসরের পাগলামি মাথাঝাড়া দেয়, এবং সেটা সূত্রপাত ঘটেছে প্রাগ থেকে ফিরে আসার পরে। আজ 9ম দিন এবং আজ রাতেই ফের ঘটবে। লন্ডনের দালাল সেই দ্রব্যটা চালান দেয় প্রফেসরকে, এবং 9 দিন অন্তর সেটি সেবন করার নির্দেশ আছে প্রফেসরের ওপর। দ্রব্যটি যদিও কি এখনো জানি না, কিন্তু বাদবাকি সব পরিষ্কার বোঝা যাচ্ছে। ভালো কথা। ওয়াটসন, প্রফেসরের আঙ্গুলের গাঁটগুলো লক্ষ্য করেছো? কই না তো। করা উচিত ছিল। চামড়া পুরো হয়ে গিয়েছে, কড়া পড়ে গিয়েছে। এরকমটি আর কখনো কারোর আঙ্গুলের গাঁটে দেখিনি। আঙ্গুলের গাঁটে নজর রাখবে সবার আগে, তারপর দেখবে শার্টের হাতা, প্যান্টের হাঁটু আর বুট জুতো। প্রফেসরের আঙ্গুলের গাঁটের অদ্ভুত চেহারা দেখলে মনে হয়, বলেই থেমে গেল হোমস। খপাত করে কপাল খামচে ধরে বলে উঠল, উফ ওয়াটসন, উফ, আমি কি বোকা ওয়াটসন! অসম্ভব মনে হলেও এছাড়া আর কিছুই হতে পারে বলে মনে হয় না। কড়া পড়া আঙ্গুলের গাঁটটা দেখেও আগে ধরতে পারিনি। ইস, মাথায় আসেনি কি করছিলাম একদিন। তারপর কুকুরের চেঁচানি, আইভি লতা, কি বোকা আমি, কি বোকা ওয়াটসন! ওই তো প্রফেসর বেরিয়ে এসেছেন। নিজের চোখে এবার দেখে মিলিয়ে নেওয়া যাক ভয় করছি যা তা ঠিক কিনা। দেখলাম আস্তে আস্তে খুলে যাচ্ছে হলঘরের দরজা। ঘরের ভেতরে ল্যাম্প জ্বলছিল বলেই আলোর পটভূমিকায় দেখা গেল প্রফেসর প্রেসবুরির দীর্ঘ মূর্তি, পরনে ড্রেসিং গাউন। চৌখাটে এসে দাঁড়ালেন, 2 হাত পাশে ঝুলিয়ে, শিরদাঁড়া বেঁকিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে। শেষবারে এই ভঙ্গিমাতেই দেখেছিলাম ভদ্রলোককে। তারপরেই বেরিয়ে এলেন বাইরে, এবং পর মুহূর্তে আশ্চর্যভাবে পাল্টে গেল তার দেহভঙ্গিমা। অসাধারণ সেই পরিবর্তন চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। 2 হাত নামিয়ে মাটি ধরে হাঁটতে লাগলেন কোমর বেঁকিয়ে অদ্ভুত ভঙ্গিমায়। মাঝে মাঝে সরাত করে ওইভাবেই 4 হাত পায়ে দৌড়ে গেলেন, যেন প্রচণ্ড প্রাণশক্তি আর এনার্জি উপচে পড়ছে দেহ মনে। দেখতে দেখতে অদৃশ্য হলেন বাড়ির কোণ ঘুরে পাশের দিকে। অমনি সদর দরজা দিয়ে শুরুত করে বেরিয়ে এলেন মিস্টার বেনেট। পা টিপে টিপে পেছন ধরলেন প্রফেসরের। চাপা গলায় বলে উঠল হোমস, ওয়াটসন এসো। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এমন একটা জায়গায় পৌঁছলাম যেখান থেকে প্রফেসরের কীর্তিকলাপ স্পষ্ট দেখা যায়। প্রফেসর দাঁড়িয়েছিলেন আইভিলতায় ছাওয়া দেওয়ালের গা ঘেঁষে। আচমকা দেওয়াল বেয়ে আইভিলতা আঁকড়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় উঠতে লাগলেন ওপরের দিকে, এবং এক লতা থেকে লাফিয়ে গিয়ে ধরতে লাগলেন আরেকটি লতা। যেন ভীষণ ভালো লাগছে খেলাটা, প্রচণ্ড মজা পাচ্ছেন লতা বেয়ে লাফালাফি করতে। আশ্চর্য, একবারও পা ফসকায় না, হাতও সরে গেল না। নিজের হাত পায়ের ওপরেও যেন অসীম প্রত্যয় প্রফেসরের। বেশ কিছুক্ষণ লম্পঝম্প করার পরে এ খেলা যেন আর ভালো লাগলো না। এমনিভাবে সরসর করে নেমে এলেন নিচে, ঝপ করে মাটিতে লাফিয়ে পড়ে ফের দাঁড়ালেন 4 হাত পায়ে ভর দিয়ে, এবং শাঁ করে ছুটে গেলেন উল ফাউন্ড যেখানে বাঁধা আছে সেই দিকে। আগে থেকেই ভয়ঙ্কর গলায় ঘেউ ঘেউ আরম্ভ করেছিল কুকুরটা। এবার বেরিয়ে এলো বাইরে। প্রফেসর যত রকম ভাবে পারলেন খেপাতে লাগলেন কুকুরটাকে। না দেখলে প্রত্যয় হয় না সেই দৃশ্য। গম্ভীর বদন বিশুষ্ক মূর্তি বিদগ্ধ প্রফেসর 4 হাত পায়ে ভর দিয়ে কুকুরটার নাকের 2-1 ইঞ্চি দূরে হাত নাড়ছেন। কখনো মুঠো মুঠো নুড়ি তুলে মুখ টিপ করে ছুঁড়ে মারছেন, কখনো ভাঙা ডাল তুলে নিয়ে দূর থেকে খোঁচা মারছেন। কুকুরটাও এমনিতে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তারপরেই এই খোঁচাখুচি পাথর ছোড়াছুড়ির মতো
অকারণ নিষ্ঠুরতার ফলে বর্ণাতীত ক্রোধ আর জিঘাংসায় লাফিয়ে ঝাঁপিয়ে পাগলের মতো চেন ছিঁড়ে ফেলার উপক্রম করল ভয়াল নেকড়ে কুকুর। এর পরের ঘটনা ঘটল মুহূর্তের মধ্যে। চেন ছিঁড়ল না, কিন্তু কলার পিছলে গেল। ঘাড় মোটা নিউফাউন্ডল্যান্ড হাউন্ডের ফাদালো কলার বলেই পিছলে গেল, বেরিয়ে গেল উলফাউন্ডের সরু লম্বা ঘাড়ের ওপর দিয়ে। চোখের পলকে মাটির ওপর দিয়ে একসঙ্গে গড়িয়ে গেল কুকুর আর মানুষ, এবং কানে এলো উন্মত্ত হাউন্ডের ক্রুদ্ধ গর্জনের সাথে প্রফেসরের আতঙ্ক বিকৃত মুহুর্মুহুর অদ্ভুত আর্তনাদ। নিমেষের মধ্যে বুঝলাম প্রফেসরের আয়ু ঝুলছে সুতোর ওপর। ধেয়ে গেলাম সামনে। ততক্ষণে কিন্তু উলফাউন্ডের দাঁত বসে গেছে প্রফেসরের গলায়, এবং আমরা যখন কাছে পৌঁছলাম ততক্ষণে জ্ঞানও হারিয়েছেন প্রফেসর। রয়কে টেনে আনাটাও আমাদের দুজনের পক্ষে তখন অতীব বিপজ্জনক, কিন্তু তাও সম্ভব হলো মিস্টার বেনেটের উপস্থিতিতে। ওকে দেখে, ওর গলা শুনে উলফাউন্ডের যেন চৈতন্য হলো। হট্টগোল শুনে ভ্যাবাচাকা মুখে ঘুম জড়ানো চোখে বেরিয়ে এলেন কোচোয়ান। বললেন, জানতাম এরকম ঘটবে, আগেও যা দেখেছি। রয়কে এইভাবে শুধু শুধু রাগিয়েছেন প্রফেসর। উলফাউন্ডকে ফের চেনে বেঁধে রাখার পর প্রফেসরকে ধরাধরি করে নিয়ে গেলাম তার ঘরে। মিস্টার বেনেটের মেডিকেল ডিগ্রি ছিল বলেই দুজনে মিলে ড্রেসিং করে দিলাম ভীষণভাবে ক্ষতবিদগ্ধ কণ্ঠদেশে। অল্পের জন্য বেঁচে গেছেন প্রফেসর, আর একটু হলেই ক্যারোটিড আর্টারি দু টুকরো হয়ে যেত। রক্তক্ষরণ হচ্ছিল সিরিয়াস রকমের। আধ ঘন্টা ধরে চেষ্টা করার পর তা বন্ধ করলাম। তারপর একটা মরফিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পড়িয়ে দিলাম প্রফেসরকে। বললাম, ফার্স্ট ক্লাস সার্জনকে একবার দেখানো দরকার। আতকে উঠে মিস্টার বেনেট বললেন, হ্যাঁ, পেয়েছেন নাকি? মেয়ে এডিথের মাথা কাটা যাবে। হোমস বললে, ঠিকই বলেছেন, এই ব্যাপার পাঁচ কান না করাই ভালো মিস্টার বেনেট। নিজেরা যা পারি করা যাক। বাক্সের চাবিটা এবার খুলে দিন ঘড়ির চেন থেকে। কি রহস্য আছে বাক্সের মধ্যে সেটা দেখা যাক। খুব বেশি কিছু ছিল না বাক্সে, কিন্তু যা ছিল তাই যথেষ্ট। একটা শূন্য অ্যাম্পুল, একটা অর্ধেক খালি অ্যাম্পুল, একটা ইঞ্জেকশন দেওয়া সিরিঞ্জ এবং কয়েকটা চিঠি। ঠিকানা বিদেশি হাতে লেখা, ডাক টিকিটের তলায় ক্রস চিহ্ন দেওয়া। সবখানি এসেছে কমার্শিয়াল রোড থেকে। টাকা পেয়ে রসিদ পাঠিয়েছে এ ডেরা। লিখেছে, নতুন অ্যাম্পুল পাঠানো হচ্ছে। একটা খামেই কেবল দেখা গেল ঠিকানাটা শিক্ষিত লোকের হাতের লেখা। ডাক টিকিটটা অস্ট্রিয়ার, ছাপ প্রাহার। লাফিয়ে উঠে হোমস বলল, এই তো পাওয়া গেছে আসল জিনিস। বলেই ভেতর থেকে টেনে বার করলো চিঠিটা। মাননীয় সতীর্থ, আপনি আসার পর আপনার কেস ভেবে দেখলাম। এই অবস্থায় চিকিৎসার বিশেষ যুক্তি যদিও আসে, তাহলে বলবো এই চিকিৎসায় বিপদের সম্ভাবনাও আছে। আগেভাগেই হুঁশিয়ার করছি সেই ব্যাপারে। মানবাকার কোনো জীবের সিরাম পেলেই সবচাইতে ভালো হতো, যেমন বন মানুষ। কিন্তু আগেও বলেছি আপনাকে, কালো মুখ ল্যাঙুর ছাড়া আর কিছু না পাওয়ায় কাজে লাগিয়েছি তাকে। ল্যাঙুর চার পায়ে হাঁটে, লতা বেয়ে লাফালাফি করে। বনমানুষ জাতীয় মানবাকার জীব পেলে সিধে হয়ে হাঁটত। সুতরাং মানুষের কাছাকাছি ফল পাওয়া যেত। এইটুকু সাবধানে থাকবেন, নির্দিষ্ট সময়ের আগেই যেন সব ফাঁস হয়ে না যায়। আপনি ছাড়া ইংল্যান্ডে আরও একজন মক্কেল আছে আমার। ডেরাক আমার এজেন্ট হয়ে থাকবে আপনাদের দুজনেরই কাছে। ফি হপ্তায় রিপোর্ট পেলে খুশি হব। শ্রদ্ধাসহ এইচ লোয়েনস্টাইন। লোয়েনস্টাইন? স্মৃতির পর্দায় ভেসে উঠল হারিয়ে যাওয়া নামটা। খবরটা পড়েছিলাম খবরের কাগজে।
জীবনসুধা আর পুনর্জন্মের দাওয়াই আবিষ্কার করেছেন অজ্ঞাত পন্থায় প্রাগের লোয়েনস্টাইন। কিন্তু সুধার উৎস বলতে নড়াজ হওয়ায় তার ব্যবহার নিষিদ্ধ হয়েছে বিজ্ঞান দুনিয়ায়। ইনিই সেই লোয়েনস্টাইন, বিস্মিত প্রায় বৈজ্ঞানিক। সংক্ষেপে বললাম যা মনে করতে পারলাম। বইয়ের তাক থেকে প্রাণীবিজ্ঞানের একটা কেতাব পেরে এনে মিস্টার বেনেট ল্যাঙুর কাকে বলে সেটা পড়ে শোনালেন। হিমালয়ের পোড়ামুখ বৃহদাকার বানর, লতা বেয়ে উঠতে পারে যেসব বানর, তাদের মধ্যে সবচেয়ে বড় এবং মানুষের নিকটতম। মিস্টার হোমস, বিজ্ঞান জগৎ কৃতজ্ঞ রইল আপনার কাছে বিষময় জীবন সুধার উৎস অন্ধকার থেকে আলোয় আনার জন্য। হোমস বলল, আসল কাজটা করলেন অবশ্য প্রফেসর। যৌবন ফিরিয়ে আনতে চেয়েছিলেন বিয়ের আগে। উৎস তিনি নিজেই বের করেছেন। মানুষ স্বভাবের ঊর্ধ্বে উঠতে গেলেই আরো নিচে তলিয়ে যায়। নিয়তির সোজা সড়ক ছেড়ে বাঁকা পথ ধরলে শ্রেষ্ঠ মানবকেও পশু হয়ে যেতে হয়। নির্বিশেষে চেয়ে রইল অ্যাম্পুলের টলটলে তরল পদার্থের দিকে। এই বিষ বাজারে ছাড়া যে আইনত অপরাধ, লোয়েনস্টাইনকে তা লিখে জানালেই আর কোনো ঝঞ্ঝাট থাকবে না ঠিকই, কিন্তু এ ব্যাপারের পুনরাবৃত্তি বন্ধ করা যাবে না। ইনি না করলেও আর কেউ অন্যভাবে এ কাজ করে যাবে। মানব সমাজের বিষম বিপদ দেখতে পাচ্ছি চোখের সামনে। ওয়াটসন, ভাবতে পারো ইন্দ্রিয় ভোগে আসক্ত কিছু মানুষ শুধু ইন্দ্রিয় বৃত্তি চরিতার্থ করার জন্যে অর্থহীন জীবন প্রলম্বিত করতে চাইছে ভয়ঙ্কর এই বিষের সাহায্য নিয়ে। সেই সঙ্গে অবশ্য আধ্যাত্মিক মানুষ বসে থাকবে না, ভোগের ঊর্ধ্বে ওঠার প্রয়াসেও বিরাম ঘটবে না। দেখা যাক এ সংগ্রামে শেষ পর্যন্ত কে জেতে কে হারে। বলতে বলতে স্বপ্নলোক ছেড়ে ফিরে এলো বাস্তবে। ধা করে লাফিয়ে উঠলো চেয়ার ছেড়ে। মিস্টার বেনেট, আমাদের করণীয় আর কিছু নেই, এখন তো সব পরিষ্কার হলো। রয় কুকুর বলেই আপনার চেয়ে আগে বুঝেছিল যে প্রফেসর আর প্রফেসর নেই, উনি আসলে হনুমান হয়ে গেছেন। গায়ের গন্ধেই অবশ্য তা বোঝা যাচ্ছে। বাদর তাকে জ্বালাতন করছে, বাদরকেই সে তেড়ে গেছে। লতা মেয়ে বাদরের ফুর্তিতে লাফালাফি করতে করতে মেয়ের জানলায় পৌঁছে গিয়েছেন প্রফেসর, বুঝলেন তো? যাই হোক ওয়াটসন, পরের ট্রেনে লন্ডন ফেরার আগে চেকার্সে গিয়ে আর এক কাপ চা খেয়ে যাওয়া যাক, কি বলো?